দাদা, আজকে একেবারে আমরা কোর্টে যেটা দেখতে পেলাম, একেবারে শেষ যে শুনানি হয়েছিল সেই শুনানিতে কপিল সিব্বল নিজে বলেছিলেন যে তিনি কিছু বলতে চান, তাই তার সময় লাগবে। হঠাৎ করে আজকে তার গুরুত্বপূর্ণ অন্য কোনো মামলা পরিচয়ে তিনি এলেন না। এটা কি আবারও রাজ্য সরকারের কোনো ছক বলা যেতে পারে? সেটা কিছুটা বটে, আবার কিছুটা নয়ও। এটা যদি কোর্টের প্রসিডিংস দেখেন তাহলে এটা কিন্তু খুব একটা নর্মাল বিষয়। আমরা খুশি যে খুব বেশি বিষয়তে পারেনি, এটা খুব তাড়াতাড়ি শুনানি হবে। আজকে ধরুন 12 তারিখ হয়েছে, আর 14 দিন পরে অর্থাৎ 2 সপ্তাহ পরেই শুনানি হবে। আমরা আশা করছি সেদিন ফার্স্ট হাফে শুনানি আছে, সুতরাং সেই দিনেই শুনানি হয়ে পরে দুপক্ষেরই বলা শেষ হবে এবং শুনানি শেষ হবে। দাদা, এর আগেই একেবারে হলফনামা দেওয়া হয়েছিল রাজ্যের পক্ষ থেকে, সেই বিষয়ে কি বলবেন? দেখুন, ওটা হলফনামা ছিল না, ওটা রিটিন নোট অফ সাবমিশন ছিল, সুতরাং নতুন কোনো বিষয় নয় ওটাতে। এবং সেখানে বেশ কিছু মিথ্যা তথ্যও তুলে ধরা হয়েছে। পে ফিক্সেশন সম্পর্কে, রূপা 2009-এর যে পে ফিক্সেশন সেই সম্পর্কে বেশ কিছু মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। আমরা সেগুলোকে খণ্ডন করে আমাদের যুক্তি এবং আমরা লিখছি। সুতরাং অসুবিধা নেই, এইসবগুলো ধোপে টিকবে না। নতুন কোনো ফ্যাক্ট উঠে আসার ব্যাপার নয়। যেগুলো বলেছিলেন সেই সমস্তগুলোই আদালতকে প্রভাবিত করে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা সরকার পক্ষ থেকে করা হয়েছে, যেটা খুব স্বাভাবিক একটা বিষয়। আমরা সেগুলোর জন্য তৈরিও। সেটা নিয়ে কর্মচারীদেরকে খুব বেশি বিচলিত হওয়ারও প্রয়োজন নেই। এটুকু বলতে পারি যে এই মামলায় মানে জয় আলটিমেটলি আমাদেরই হবে। তাতে হয়তো একটু সময় লাগলো, এটা বুঝতে পারি যে এই যে 14 দিন পিছিয়ে যাওয়া, এটা হয়তো অনেকে হতাশ হবেন, কিন্তু হতাশার জায়গা নেই। আলটিমেটলি বিচার ব্যবস্থা কিছুটা হলে পরেও এরকম ভাবেই চলে, কিন্তু ক্ষেত্রে আমরা খুশি যে খুব বেশি এটা পিছিয়ে যায়নি। 2 সপ্তাহ পরেই এটা শুনানি, সুতরাং আশা করি যে 2 সপ্তাহ পরের দিন যে শুনানি 26 তারিখে রাখা হয়েছে সেই দিনেই সমস্ত পক্ষ তাদের বক্তব্য শেষ করবেন এবং কর্মচারীদের পক্ষ থেকে অন্তত খুব বেশি সময় নেওয়া হবে না। আমরা কর্মচারীদের পক্ষ যারা আইনজীবী বা আমাদের যারা প্রিয়া আছেন তাদের কাছ থেকেও সেই সংযমকে দেখানোর আহ্বান জানাবো যে সরকার পক্ষ যতটা টাইম নেবে, তারপরে যেন আমাদের পক্ষ থেকে খুব প্রিসাইসলি বলা হয়। সেখানে যেন খুব বেশি ডিলে ট্যাকটিক্স চলে পড়ে। এর আগের দিন যেমন মামলা শেষ হয়ে যেত, কিন্তু সেটা শেষ হলো না। যাই হোক, কি কারণে সেটা সকলেই দেখেছেন। আমাদের পক্ষ থেকে খুব বেশি মানে একদম পয়েন্ট ওয়াইজ সাবমিশন ছাড়া খুব বেশি সময় নিলে পরেই এই মামলা পিছিয়ে যাবে এবং আবার একটা দিন শুনানি হবে। সুতরাং চাইবো যে পরের দিন যেন আমরা যারা কর্মচারী পক্ষ আছি তারা যেন একটু সংযম দেখিয়ে পরেই খুব প্রিসাইসলি আমাদের পয়েন্টগুলো রাখি। দাদা, এই যে রোপা 2009 যেটা নিয়ে মূল মামলা বলা যেতে পারে, এই রোপা 2009 দিয়ে নাকি শুধুমাত্র একটি সংজ্ঞা মাত্র, ভবিষ্যতে দিতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই, এটাও একেবারে উল্লেখ করা ছিল সেখানে। সেটা তো তাদের বক্তব্য, আমাদের বক্তব্য মোটেই সেটা নয়। আমাদের বক্তব্য হচ্ছে রূপা 2009 মানে ডিএটাকে এন্টাইটেল করা আছে, সুতরাং সেই অনুযায়ী দিতে হবে। সেটার জায়গাও আছে এবং সেই কথাগুলো আমাদের নিয়ে আছে, সেখানে তুলে ধরা হবে। আজকে সকালবেলাতে আমাদের গোপাল স্যারের সাথে আমাদের এই নিয়ে বিশদে কনফারেন্স হয়েছে, সুতরাং সেই পয়েন্ট আমরা তুলেও ধরেছি। অসুবিধা নেই, আমরা সম্পূর্ণরূপে তৈরি আছি। তারা কি পয়েন্ট তুলছেন না তুলছেন তার জন্য আমরা সম্পূর্ণরূপে তৈরি। সেই যে হলফনামা জমা দেওয়া হয়েছিল, সেই হলফনামায় বলা হয়েছিল যে ডিএ স্ট্যাটিক, ডাইনামিক নয়। এগুলো শিশু সুলভ কথাবার্তা। মুদ্রাস্ফীতি যেমন স্ট্যাটিক হয় না, সেটা সবসময়ই ডাইনামিক, সেটা পরিবর্তনশীল। ঠিক একই রকম ভাবে মুদ্রাস্ফীতির সাথে কর্মচারী, সেটা স্থায়ী কর্মচারী হন, সেটা অন্য স্থায়ী কর্মচারী হন বা অস্থায়ী কর্মচারী হন, মুদ্রাস্ফীতির সাথে পাল্লা রেখে যদি আপনার বেতনের অবনমনটাকে আটকাতে হয় তাহলে সেটাকেও ডাইনামিকই হতে হবে। স্কেল কোনোদিন স্ট্যাটিক হয় না, স্কেল সবসময় ডাইনামিক হয়। স্কেলের যে ইউনিট হয়, এক্ষেত্রে সেই ইউনিট হচ্ছে 536, সেটা হচ্ছে স্ট্যাটিক। কারণ সেটা যদি স্ট্যাটিক না হয়, সেটা যদি ডাইনামিক হয় তাহলে তো সবসময় সেটা মুভ করতে থাকবে। কিন্তু এআইসিপিআই এটা কোনো সময় স্ট্যাটিক হতে পারেনি, এটা ডাইনামিক। এবং তার সাথে সাযুজ্য রেখে যে ডিএটা ক্যালকুলেট হবে সেটাও সবসময় ডাইনামিকই হবে, কারণ যেভাবে ইনফ্লেশন বাড়বে সেইভাবেই ক্যালকুলেট হবে ডিএ, এবং সেটা হয়েওছে। সরকার পক্ষ যাই বলুক না কেন, আমরা তার কিভাবে এআইসিপিআই এর সাথে সাযুজ্য রেখে সমস্ত কিছুটা করা হয়েছে সেটা আমরা দেখিয়েওছি। কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে 31/12/2015 পর্যন্ত, আর আমাদের ক্ষেত্রে 31/12/2019 পর্যন্ত এই মেনেই সমস্তটা দেওয়া হয়েছে। বঙ্গভবন এবং কর্মচারীদের ওই এআইসিপিআই মেনেই 19/12/2019 পর্যন্ত
মানে 31/12/2019 পর্যন্ত 164% দিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং এটা তারা কি বললেন না বললেন তার সাথে তাদের মানে বাস্তবের যে ঘটনা সেটার কোনো মিল নেই। দাদা, এই যে দিল্লির বঙ্গভবন এবং চেন্নাইয়ের ইউথ হস্টেল যে প্রসঙ্গ এক্ষুনি আপনি বললেন যে তাদের এআইসিপিআই মেনে দেওয়া হয়েছে, সেই ক্ষেত্রে তো বারংবার রাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে তাদের লিভিং অফ কস্ট বেশি, তাই তাদের সেটা দেওয়া হয় এবং কেন্দ্রের হারে সেটা দেওয়া হয় না। তাহলে এই রাজ্যের কর্মচারীরা কোন সূচক মেনে ডিএ পান, এই প্রশ্ন তো থেকেই যাচ্ছে। আহ, মূল্যবৃদ্ধির সূচক চেন্নাই এবং দিল্লির ক্ষেত্রে পৃথক বলে আমরা মনে করি না, এবং সেটা নয়। যদি সেটাই হয়ে থাকে, যদি তর্কের ক্ষেত্রে মেনে নিই যে হ্যাঁ চেন্নাই এবং দিল্লিতে লিভিং কস্ট বেশি বলে তুমি দিয়েছো, তাহলে কলকাতাও তো মেট্রো সিটি। চেন্নাইয়ের থেকে কলকাতায় লিভিং কস্ট অফ লিভিং আমার মনে হয় বেশি, এবং দিল্লির সাথে চেন্নাইয়ের কস্ট অফ লিভিং কি একই? এটা যদি না হয়ে থাকে, যদি পৃথক হয়ে থাকে, তাহলে চেন্নাই এবং দিল্লির কর্মচারীরা একই হারে ডিএ পেলেন কিভাবে? এক নাম্বার। দ্বিতীয় নাম্বার হচ্ছে, যদি সেই সূত্রই মেনে নিতে হয়, তাহলে কলকাতায় কর্মরত কর্মচারীদেরও তো ওই হারিয়ে ডিএ পাওয়ার কথা যে হারে দিল্লিতে বা চেন্নাইয়ে পাচ্ছেন। সুতরাং এগুলো মানে ঠিক কথাবার্তা। এরা যেটা আসল জায়গাটা ধরা পড়েছে যে এআইসিপিআই মেনেই দিতে হবে, এবং এআইসিপিআইটাই গোটা ভারতবর্ষ জুড়ে ফলো করা হয়, এবং এটাই মানে একমাত্র সূচক। সুতরাং এছাড়াও এদের পালাবার কোনো পথও নেই, পালাতে আমরা দিচ্ছিও না। এসব গোল গোল কথাবার্তা খুব বেশি ধোপে টিকবে বলে মনে করি না। দাদা, একেবারেই শেষ প্রশ্ন, এই যে রাজ্য সরকারের পক্ষ থেকে বারংবার সময় দেওয়া হয়েছে, আইনি ভাষায় বলতে গেলে যে ডিলেটরি ট্যাক্টিক্স তারা ফলো করছে, সেই বিষয়টিকে কিভাবে দেখছেন? এবং এই যে বারংবার ডিলে করা হচ্ছে, আপনারা কতটা আশাবাদী এরপরেও এই ডিএ আপনারা ছিনিয়ে আনতে পারবেন? দেখুন, দীর্ঘ 3 বছর ধরে তো এই মামলা এইভাবে ডিলেটেড প্র্যাকটিসের কাছে আমরা হেরে বসেছিলাম। এখন সেটাকে আটকানো গেছে, এবং এখন যেটা লক্ষণীয় সেটা হচ্ছে যে মানে ডিলে করতে চাইলেও তারা লম্বা সময় চাইলেও সেটা পাচ্ছেন না কোর্টের কাছ থেকে, এবং সেটা শর্ট ব্রেক করছে। আজকে এটা হয়েছে। কপিল সিব্বল যে ইচ্ছা করি হোক বা অনিচ্ছাকৃত হোক আজকে উপস্থিত হননি বা আসেননি। তিনি 12টার সময়ও একবার আজকে মেনশন করিয়েছিলেন যে আজকে ইয়ে করা হোক, তো যার তখন বলেন যে 2টোর সময় আসুন, 2টোর সময় আমি ব্যাপারটা দেখি। আজকে ওনার ইয়েতে আজকে দেখিয়ে গেছে। আমার মনে হয় না যেটা খুব বেশি আর টানবে বলে, এবং এটাকে নিয়ে খুব বেশি হতাশার জায়গাও আছে বলে আমি মনে করি না।